ডক্টর ইউনূসের ব্যাপারে অনেক কথা আছে, আমি 3টা কথা শুধু বলবো এই মুহূর্তে আপনাদেরকে। 1 নম্বর কথা হচ্ছে, ডক্টর ইউনূসের চেয়ে এই মুহূর্তে বাংলাদেশে যোগ্যতা সম্পন্ন এবং লোড নেয়ার মতো লোক বাংলাদেশের দ্বিতীয়টা আপাতত আমাদের দৃষ্টিতে নাই, ঠিক না? দ্বিতীয়ত, এই ছাত্র আন্দোলন করেছে আমরা না ছাত্ররা? ছাত্ররা তাকে পছন্দ করেছে। বাংলাদেশে কি সুদী ব্যাংক ইউনূস আনছে না? এর আগেও ছিল, এখনো আছে না নাই? এই দীর্ঘ শাসন ব্যবস্থায় আপনারা বলেন দেখি, যে নেত্রী চলে গেলেন, যে নেত্রীরা আছেন, নেতারা আছেন, তারা কি সুদী ব্যাংক না করেছে না? সুদী ব্যাংক ছিল, কিন্তু ইসলাম সুদী ব্যাংককে হালাল করে না হারাম করে? তো হারাম এই জিনিসটা প্রচলিত আমাদের দেশে আছে, আবার ইসলামী ব্যাংকও আছে। আপনি চাইলে ইসলামী ব্যাংকে লেনদেন করেন। ডক্টর ইউনূস তো জোর করে বলে নাই যে আপনি আমার ব্যাংকে লেনদেন করতে বাধ্য থাকবেন, বাস শেষ। তাহলে বোঝা যায় এখানে সুদী ব্যাংকের সাথে লেনদেন করা না করার ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, আমাদের এখতিয়ার আছে। যেহেতু স্বাধীনতার পর থেকে সুদী ব্যাংক আছে দেশে, ডক্টর ইউনূসও সুদী ব্যাংক দেশে নিয়ে আসছে, আপনি লেনদেন করলে করেন, না করলে না করেন। কিন্তু এই সুদী ব্যাংকের সাথে আরো একটা জিনিস যোগ থাকার পরেও আপনারা কিন্তু পিছনে লাফাইছেন, অর্থাৎ সুদী ব্যাংকের টাকা আনতে যাইয়েও দুর্নীতিবাজদেরকে টাকা দেওয়া লাগতো। ভুলে গেছেন আপনারা? ঘুষ ছাড়া সুদী ব্যাংক থেকেও টাকা উঠানো যাইতো না, এইরকম একটা অবস্থার মধ্য থেকে আল্লাহ বাঁচাই দিয়েছেন। ডক্টর ইউনূসের সুদী ব্যাংকের জায়গায় থাকুক, তবে হ্যাঁ, আমরা যদি দোয়া করি এবং আমি আলেম ওলামাদেরকে কামনা করব তাকে বোঝানো যে সুদ মুক্ত হয়ে অর্থনীতিকে যদি মুনাফাভিত্তিক করা হয়, তাহলে আপনি আরো একবার আল্লাহর কাছেও নোবেল পুরস্কার পাবেন যদি আপনি সুদ মুক্ত থাকেন। অতএব মাসআলা দিয়ে তাকে এই মুহূর্তে দূরে সরাইয়া আপনি আসতে চাইলে কিছুই করতে পারবেন না। ডক্টর ইউনূসের 3টা কথা আমাকে মুক্ত করেছে। 1 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ নিয়ে তিনি একটা কথা বলেছেন, যদি ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তাহলে ভারত, 7 সিস্টার এবং পার্শ্ববর্তী অন্য রাষ্ট্র যা আছে একটাও নিরাপদ থাকবে না। এটা বলতে বুকের পাটা লাগে। জিজ্ঞেস করা হয়েছিল বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙতেছে, এই ব্যাপারে আপনার মতামত কি? তিনি জবাবে বলেছেন, এগুলো তার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করেন কেন তার বাবার মূর্তি মানুষে ভাঙে। 3য়বারে জিজ্ঞেস করা হয়েছিল, এখন যে দেশে ঝামেলা যাচ্ছে, বলছে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। বহির্বিশ্বে আজ এইরকম একটা ফিট মানুষ দরকার ছিল। 82 বছর বয়স। আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, সাদাসিধে পোশাক পরা একটা মানুষ, কিন্তু বিশ্বের মধ্যে আছে পরিচয়, বিশাল পরিচিতি। যত ধর্ম বলেন, যত বিজ্ঞ বলেন, যত বিজ্ঞান বলেন, যত সেলিব্রিটি বলেন, সবাই ডক্টর ইউনূসকে চিনে। উনি যদি চান এবং আমরা যদি সহযোগিতা করি, আমার বিশ্বাস বাংলাদেশের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে অন্য রাষ্ট্র রাজি থাকবে। তিনি একটা কথা আমাকে প্রচন্ড ভালো লেগেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে সমস্যা অনেক, অতএব এখানে কাজ করা সহজ। আমার দেশের যুবকদেরকে যদি এই জনশক্তিতে পরিণত করে বিদেশে ট্রান্সফার করা যায়, মানে প্রবাসে পাঠানো যায় চাকরির জন্য, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ আগামী 5-6 বছরে মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের চেয়েও বড় হয়ে দাঁড়ানোর সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মজার ব্যাপার হলো, ডক্টর ইউনূস না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি, ঠিক কিনা বলেন? বাস কয়েকটা দিন থাকুক, আমরা একটু দেখি কি করা যায়। তবে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। দ্বিতীয় যে কথাটি ওলামায়ে কেরাম বারবার বলছেন, আমাদের দেশে এ পর্যন্ত যারা শাসক ছিলেন তাদের অবস্থান ডক্টর ইউনূসের চেয়ে অনেক ভালো ছিল, পরহেজগার ছিল। বিষয়টা তো এরকম না। অতএব ডক্টর ইউনূসকে কেন্দ্র করে অনেকগুলো মন্তব্য না করে তাকে কিছু কাজ করার এবং কাজ দেওয়ার সুযোগ যদি আমরা দিতে পারি, তাহলে এই ভাঙ্গা বাংলাদেশ সত্যিকার সোনার বাংলায় পরিণত হওয়ার আশা করি আরেকটি রাস্তা আমরা দেখতে পারি ইনশাআল্লাহ।